কেমন হলো বঙ্গের প্রথম দফার ভোট? 23শে এপ্রিল পশ্চিমবঙ্গের 152টি আসনে যেভাবে নজিরবিহীন ভোট পড়ল তা নিয়ে এখন সরগরম চায়ের দোকান থেকে রাজনীতির অন্দরমহল। একদিকে বুথের বাইরের দীর্ঘ লাইন, অন্যদিকে প্রার্থী আক্রান্ত হলো, এজেন্টরা মার খেল এবং শাসক বিরোধী কর্মী সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ দেখলাম আমরা। তবুও রেকর্ড ভোট পড়ল প্রথম দফায়, প্রায় 93%। এই অভাবনীয় পরিসংখ্যানের অর্থ ঠিক কি? সাধারণত উচ্চ শতাংশের ভোটদানকে শাসক বিরোধী হাওয়ার লক্ষণ হিসেবে ধরা হয়। তবে কি বাংলার মানুষ নিঃশব্দে কোনো পরিবর্তনের গর্জন তুলল, নাকি লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য জনমুখী প্রকল্পের প্রতিদান দিতে মানুষ ঘর থেকে বেরিয়ে বুথমুখী হয়েছেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, এসআইআর এর কারণে তালিকা থেকে মৃত ও ভুয়ো ভোটার বাদ যাওয়ায় ভোটের হার বৃদ্ধি পেয়েছে। তা কতটা যুক্তিসঙ্গত? 125 থেকে 130টি আসন দাবি করে শাসক তৃণমূল বলছে এই ভোট অধিকার রক্ষার ভোট। অন্যদিকে 110 থেকে 115টি আসন দাবি করে বিজেপি বলছে এটা সোনার বাংলা গড়ার পক্ষের ভোট। তাহলে প্রশ্ন ওঠে, একই ভোট কি করে এত ভিন্ন ব্যাখ্যা পায়? বাস্তবের সঙ্গে রাজনৈতিক বাস্তবায়নের এত ফারাক কতটা বিশ্বাসযোগ্য? আর সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তের, এই 93% ভোট কি পরিবর্তনের পূর্বাভাস, নাকি ক্ষমতায় প্রত্যাবর্তনের সিলমোহর? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বঙ্গে প্রথম দফায় 93% ভোট কি পরিবর্তনের হাওয়া নাকি প্রত্যাবর্তনের অঙ্গীকার? এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি অনলাইন জুড়ে গেছেন দুজন বিশিষ্ট সাংবাদিক, ত্রিদীপ ভট্টাচার্য এবং অঞ্জন শুকল, এবং বিশিষ্ট আইনজীবী সৈয়দ চন্দন হোসেন। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। চন্দনবাবু, প্রথমে আজ আপনার কাছে যাব। প্রথম দফায় পশ্চিমবঙ্গ ভোটদানের হার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় 93% ভোট পড়েছে। এই বিপুল ভোটদান কি কেবল গণতান্ত্রিক উৎসাহের প্রতিফলন, নাকি এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের ফলে নাম বাদ যাওয়ার ভীতি থেকে তৈরি হওয়া একটা তাড়না বলে আপনি দেখছেন? হ্যাঁ, আমি দেখা বা না দেখাটা খুব একটা বড় কথা নয়, তবে আমি যে ঘটনাগুলোর সম্মুখীন হয়েছি, আমি যা মানুষের কাছ থেকে শুনেছি আপনাদের কাছে সেটুকুই বলতে পারি। আমার একটা নিজস্ব চিন্তা ভাবনাও আছে। বিষয়টা হচ্ছে যে প্রথম কথা, 1 কোটি মানুষ, প্রায় 5% ভোটার লিস্ট থেকে বাদ গেছে। প্রতিটা বুথেই কিছু না কিছু বাদ পড়েছে ভোটারের নাম, যে কারণে মানুষের মধ্যে একটা ভীতি, যেটা আপনিও বলছিলেন একটু আগে, সেই ভীতি কাজ করেছে। এবং আমি যখন ভোটের আগের দিন এলাকায় গিয়ে পৌঁছলাম ভোট দেব বলে পরের দিন, তখন আমি জানতে পারলাম যে শুধু আমার এলাকা না, আরো বহু বিধানসভা কেন্দ্র, আশপাশের বিধানসভা কেন্দ্রেও একই প্রচার, এটা প্রচার বলছি আমি, যে মানুষ ঠিকই করে রেখেছে যে আগামীকাল ভোর ভোর গিয়ে ভোটটা দিতে হবে। পরের দিকে কি হবে বলা যাচ্ছে না। এই যে বিষয়টা ছিল, এটা মানুষ ঠিক করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ভয় ভীতি এই দুটোই কাজ করেছে। সবাই, আপনি ভাবতে পারবেন না, এই বুথ স্লিপ যেটা আমরা কোনোদিনও রাখি না কাছে, ইভেন আমরা সাথে নিয়ে কখনো ভোটার বুথে যাইও না যে বুথে দেখাতে হবে বুথ স্লিপ, সেইটা এইবারে যেটা হয়েছে, অনেকে ওই বুথ স্লিপকে ল্যামিনেট করে রেখেছে। তারা মনে করছে যে ভোটের পরেই এসআইআর হলো, এরপরেই সিএএ এবং এনআরসি হবে, সুতরাং আমাদের এই সব ডকুমেন্ট গুলো সাজিয়ে রাখতে হবে, তা না হলে আমার ওকে, তাহলে আপনি বলছেন এই যে আপনি যেটা বলছেন, তাহলে ভীতি থেকে তৈরি হওয়া তাড়না, তার জন্য মানুষ
বুথমুখী হয়েছে হ্যাঁ, বেশি। হ্যাঁ, আমি আসবো হ্যাঁ, আপনার কাছে, একদম, আমি আসবো আপনার কাছে একদম, একদম। আরেকবার আর আসবো। ভোটের আরেকটা কথা বলতে চাই, হ্যাঁ। যে আপনি যেটা বলছেন পার্সেন্টেজ বেড়েছে, হুম 80% ভোট মোটামুটি পশ্চিমবঙ্গে সব সময়ই পড়ে, হুম 80-80-র ওপরেই যায়। হুম এবারেও আপনি হিসেব করে দেখুন, ওই 80-85% ভোটই পড়েছে, হুম যেটা ওই 5% মানুষের নাম বাদ যাওয়ার কারণে হুম পার্সেন্টেজটা স্বাভাবিকভাবে বেড়েছে। যেমন ভাবে মানে মানুষের জিডিপি বেড়ে যায় যদি মৃত্যুর হার বেড়ে যায়। একদম হ্যাঁ, একদম। এক জায়গায় একসঙ্গে 1 কোটি মানুষ মারা গেলে সেই এলাকার মানে সেই দেশের মানুষের মানে জিডিপি বেড়ে গেল, তাহলে কি উন্নতি হলো খুব বেশি? তা না, বিষয়টা হচ্ছে মানুষের সংখ্যা কমে গেছে, তাই অ্যাভারেজে বেশি দেখাচ্ছে। ওকে, এই আমরা সেই জিনিসটাই বিষয়টাতে আসবো। হয়েছে। আপনি যেটা বলছিলেন যে 80-র ওপরই ভোট পড়ে, আমরা এক নজরে আমাদের দর্শক বন্ধুদের ত্রিদীপ বাবুর কাছে যাব আমি এরপর একই প্রশ্ন নিয়ে, কিন্তু তার আগে আমাদের দর্শক বন্ধুদের একবার জানিয়ে দিতে চাইবো যে পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি 1991 সালে 76.80% ভোট পড়েছিল, 1996 সালে 82%, 2001 সালে 75.29%, 2006 সালে 81.97%, 2011 সালে যেবার পরিবর্তন হয়, বামফ্রন্ট গিয়ে যেবার তৃণমূল কংগ্রেস আসে ক্ষমতায়, সেবার 84.33% ভোট পড়েছিল, 2016 সালে 83.02 এবং 2021 সালে গতবারের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে 82.30% ভোট পড়েছিল। ত্রিদীপবাবু, এই যে রেকর্ড পার্সেন্টেজের পেছনে কি মানে এবার যেটা প্রথম দফায় প্রায় 93% ভোট পড়লো, সেখানে কি মানে ভোটারদের সক্রিয়তা বেশি কাজ করেছে, নাকি তালিকা ছোট হয়ে আসা একটি বড় কারণ, যেমনটা চন্দনবাবু বলছিলেন? চন্দনটা একেবারে ঠিক কথা বলেছে, হুম একেবারে ঠিক কথা। অঙ্কের হিসেবে দেখে নিন, 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 84.72%, হুম অর্থাৎ 6,48,00,000 মানুষ ভোট দিয়েছিলেন। সেই সময় রাজ্যে ভোটার সংখ্যা ছিল 7,34,14,000 মতো। আর এবার আমাদের বিশেষ সংশোধন বা স্পেশাল ইনসেন্টিভ ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর আগে হুম আমাদের 7,66,00,000 বেশি ভোটার ছিল। এখানে ভোটার তালিকা থেকে বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের পর ভোটার সংখ্যা কমে দাঁড়ালো 6.82 কোটিতে, অর্থাৎ কমেছে বা বাদ পড়েছে 90 লক্ষের কাছাকাছি কিছু নাম, 90-99 লক্ষ, হুম যার একটা অংশ মৃত, একটা অংশ শিফটেড বা স্থানান্তরিত, একটা অংশ ডুপ্লিকেট ভোটার, আরেকটা বড় অংশ বাদ গেছে অ্যাডজুডিকেশনের নাম করে। কমিশন বলছে 92.88% ভোট পড়েছে, অর্থাৎ 6,33,00,000 মানুষ, 6,33,44,1,600 জন মানুষ ভোট দিয়েছে। 21 সালে কত দিয়েছিল? 6,48,00,000 মানুষ। 24 সালের লোকসভায় কত দিয়েছিল? 79.59% মানুষ। তাহলে মোটামুটি অঙ্কটা একই রকম থেকে যাচ্ছে। এক, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। সুতরাং হর বদলে যাওয়ায়, মানে লব হরে হর বদলে যাওয়ায় এই পার্সেন্টেজটা বেশি বলে দেখাচ্ছে। অথচ ভোট কিন্তু মানুষ কম দিয়েছে, কম সংখ্যক মানুষ ভোট দিয়েছে, পার্সেন্টেজ বেড়ে গেছে। এইটা একটা মজার অঙ্ক। এবার একটা ছবি আপনাদের আমি দেখাবো, আমি ক্যামেরাতে একটুখানি সরাচ্ছি, সরালেই বুঝতে পারবেন। এই যে ছবিটা দেখছেন আমার স্ক্রিনে, এই জিনিসটি জরুরি ভোটার সতর্ক বার্তা, ভোটার স্লিপটি রক্ষা করুন, এখনই জেরক্স করুন, ইত্যাদি করে যা যা হওয়ার হয়েছে। এই প্রচারটা মারাত্মকভাবে আমাদের গোটা পশ্চিমবঙ্গে কোনো না কোনো সংগঠনের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ছড়িয়ে দেওয়া হয়েছিল কেন? এক, এনআরসি ভয় দেখানোর জন্য। দুই, এটা বলা হয়েছিল তোমার নামটা পরের ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যাবে। আচ্ছা, সুতরাং ভোটটা তোমাকে এবার দিতেই হবে। তুমি আসামে থাকো, জাপানে থাকো, সাইপ্রাসে থাকো, আসো, এসে ভোটটা দিয়েছো, নয়তো ভোটার তালিকা থেকে নাম বাদ, তোমাকে ডিপোর্ট করা হবে অন্য দেশে। এই আতঙ্ক থেকেও একটা অংশের মানুষ
ভোট দিয়ে গেছিল। তো তাহলে মোদ্দা ব্যাপারটা কি দাঁড়ালো? ভোট কি সত্যি বাড়লো, নাকি সংখ্যা কমে যাওয়ার ফলে ভোটটা বেশি দেখাচ্ছে? না, এখন এবং আপনার কথা কমিশন অনুযায়ী তো, দেখাচ্ছে আপনার কথা অনুযায়ী আমাদের দুটোই হচ্ছে। ঝাড় বাজিয়েছে। আপনার কথা অনুযায়ী ত্রিদীপদা, আপনার কথা অনুযায়ী তো দুটোই হচ্ছে। একটা হচ্ছে যে এই যে যারা আগে হয়তো পরিযায়ী শ্রমিকরা বা যারা অন্য রাজ্যে থাকতেন বা অন্য জায়গায় থাকতেন, তারা হয়তো ভোট দিতেন না, অতটা গুরুত্বপূর্ণভাবে দেখতেন না ভোটটাকে, তারা এসে ভোট দিয়েছেন, এক, যাতে তাদের নামগুলো বাদ না যায় পরবর্তীকালে। এবং দুই হচ্ছে আপনি যেটা বলছিলেন যে যেহেতু ভোটার লিস্টের নাম বাদ চলে গেছে, মৃত ভোটার বা যারা ভুয়ো ভোটার ছিল সেই সব নামগুলো যদি বাদ চলে যায়, তাহলে সেই জায়গাতে ভোট পার্সেন্টেজটা বেড়ে গেছে। দুটোই হয়েছে তাহলে। এবং তার সঙ্গে একটা প্রচার, যে প্রচারটা দেখালাম, এই যে প্রচারটা, এই প্রচারটা কিন্তু খুব সাবলাইম ওয়েতে গোটা রাজ্য জুড়ে হয়েছে। আচ্ছা, উত্তরবঙ্গের যে অংশে ভোটটা পড়েছে, যে যে 152টায় ভোট হয়েছে, সেই 152টার মধ্যে কতগুলোতে হয়েছে আমি জানি না, তবে সাবলাইম ওয়েতে এই প্রচার ছিল। এক। দ্বিতীয়, এবার যখন শহরাঞ্চলে বা কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই চত্বরটায় ঢুকবে, তখন এখানে যেহেতু মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি, যারা একটু ভোট রিল্যাক্টেড বা একটু তথাকথিত কোট আনকোট বড় লোকের সংখ্যা বেশি, যারা একটু ভোট রিল্যাক্টেড, সেই মানুষগুলো ভোট দিতে বেরোয় কিনা এটা দেখা। এইখানেও যদি ওই 92.88% হয়, তখন বোঝা যাবে যে সত্যি এই প্রবণতাটা বজায় থাকছে, ভোট সংখ্যা কম পড়েও পার্সেন্টেজে বাড়ছে। এটা কিসের লক্ষ্য? ওকে, আমি আসবো, এটা পরবর্তীতে আসবে। ঠিক, আপনার কাছে আসবো। অঞ্জনবাবু কি বলেন? অঞ্জনদা, আপনার কি মতামত এই বিষয়টাতে? মানে এটা কি কোনো এক পক্ষের দিকে সুইং, নাকি উভয় পক্ষেরই মেরুকরণের ফল? জুড়ে দিলাম প্রশ্ন। আপনি কি মনে করেন 92.88% বা প্রায় 93% ভোট? দেখুন, একটা নির্বাচন কমিশন কিন্তু একটা দিক থেকে সাকসেসফুল, এটা আমাদের স্বীকার করতে হবে। যেটা প্রত্যেক বছর নির্বাচন কমিশন বলার সত্ত্বেও মানে 100% মানুষকে কিন্তু ভোটের মুখী করতে পারে না। এবার কিন্তু সেই দিক থেকে নির্বাচন কমিশন অনেকটা ক্ষেত্রে সফল। আগে আমরা দেখেছি যে ভোটগুলোই যে কিছু মানুষ ভোট দিতে গেলে বাধা দেয়, অশান্তি হয়, সেইগুলো কিন্তু এবার নেই। আর একটা যেটা বলছি, অবশ্যই এসআই এর কারণে একটা ঘটনা ঘটেছে। যেহেতু আমরা জানি যে 2002 সালে যে মেরুকরণটা ধরা ছিল, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু এসআই এর ক্ষেত্রে সুবিধা হয়েছে। সাধারণভাবে মানুষরা এটাও বুঝে গিয়েছে, যদি এই বর্তমানে 2026-এর যে এসআই, এই এসআই তারা যদি ভোট না দেয়, তাহলে পরবর্তীতে অর্থাৎ এর পরে যখন এসআই এর মাপকাঠি তৈরি হবে, তখন কিন্তু তাদের নাম নাও থাকতে পারে। এই জন্যই পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু প্রত্যেকে ঘরে ফিরেছে। আর একটা উল্লেখযোগ্য বিষয় আমরা যেটা দেখি, যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটদানের হার কম থাকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের যেখানে রয়েছে সেখানে কিন্তু ভোট কিন্তু প্রায় আপনার 92 বা 93% ভোট কিন্তু করেছে। প্রতিষ্ঠান বিরোধী মনোভাবে থাকার জন্যই অনেক ক্ষেত্রে ভোট বাড়তে সাহায্য করে। এই নির্বাচন কমিশন যে কাজ করেছেন এই এসআইআর এর মাধ্যমে, সেই জন্যই কিন্তু মানুষের এই ভোটদানের হারটা বেড়ে গেছে। আর কয়েকটা কেন্দ্রে অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে দিকে এটা বলা যেতেই পারে যে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে ঘর থেকে যে ভোটের কেন্দ্রে পৌঁছে দিতে পেরেছেন, এই জন্যই কিন্তু মানে নির্বাচনের কমিশনের উপরে মানুষ আস্থা রেখেছেন, এই জন্যই কিন্তু ভোটের হারটা বেড়েছে, এটা মানতেই হবে। অন্যদিকে আরেকটা, যদি নির্বাচন কমিশন যে কয়েকটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটার ক্ষেত্রে যদি না ঘটত, তাহলে কি নির্বাচন কমিশন কিন্তু 100-র মধ্যে 100 দিত। যেহেতু পশ্চিমবঙ্গে এ যাবৎকাল রক্তপাত ছাড়া কিন্তু ভোট হয়নি, কিন্তু গতকাল নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, পুলিশ প্রশাসনের তৎপরতা এবং নির্বাচন
অনেকটাই কিন্তু মানুষ ওকে, তাহলে আপনার কথা অনুযায়ী তাহলে সন্ত্রাসের ছায়াটা কম ছিল, তাই হয়তো ভোটাররা বেরিয়ে এসেছেন ভোট দিতে এবং সবাই নির্দ্বিধায় ভোট দিতে ভোট কেন্দ্রে গেছেন। আমি আসবো আপনার কাছে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রিদীপদা, অঞ্জনদার কথা থেকে যেটা বেরিয়ে আসছে, যদি প্রকৃত ভোটারের সংখ্যা কমে এবং ভোটের হার বৃদ্ধি পায়, তবে কি আমাদের ধরে নিতে হবে যে মানে আগের নির্বাচনগুলোতে অনেক ছায়া ভোটার আসলে মানুষের ভোটাধিকার হরণ করা হতো? এখন নির্বাচন কমিশনের এই পদক্ষেপ, এসআইআর এর পদক্ষেপ কি তবে বাংলার নির্বাচনের ইতিহাসে এক স্বচ্ছতার মাইলফলক হয়ে থাকবে তাহলে? অবশ্যই। দেখুন, আমরা এর আগে নির্বাচনগুলো দেখেছি, ভোট দিতে গিয়েছে বলছে তোমার ভোট হয়ে গিয়েছে, সেই দিক থেকে কিন্তু এবার কিন্তু সেই রকম অর্থে কিন্তু যে 152টা কেন্দ্রে ভোট হয়েছে এইরকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখতে পাই না। স্বভাবতই তাহলে এর আগে যে শাসক দল বিরোধী দল মধ্যে যেখানে ক্ষমতা ছিল তারা কিন্তু এই কাজটাই কিন্তু পারদর্শী ছিল। বামফ্রন্টের 34 বছর বলুন, 15 বছর বলুন, যে ঘটনাটা আমরা পরম্পরা দেখে আসছি, এবং যারা ভোট দিতে যেতে তাদের ভোট সৃষ্টিতে রক্তক্ষয় হতো, সেই অর্থে কিন্তু বলা যেতেই পারে। ওকে, অঞ্জনদা আসবো আপনার কাছে আরেকবার। একই প্রশ্ন ত্রিদীপদা, আপনার কি মনে হয় এই ব্যাপারটাতে? তাহলে কি আমরা ধরে নিতে পারি এবার যেটা স্বচ্ছ প্রথম দফার যে ভোট হলো পশ্চিমবঙ্গে, এটা একটা স্বচ্ছতার মাইল ফলক হয়ে থাকবে? না, মাইল ফলক খুব বাজে কথা। হ্যাঁ, সেটা হচ্ছে রাষ্ট্র যদি চায় তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হয়। এবার গত 15 বছর আমার পশ্চিমবঙ্গ সরকার চাননি নির্বাচন সুনিশ্চিত, সমস্ত গরিব মানুষ তারা গিয়ে ভোট দিতে পারুক। তো সেই কারণে নির্বাচনে হট্টগোল হয়েছে, মারা হয়েছে, ব্যালট বক্স লুট করা হয়েছে, এমনকি ব্যালট পেপার পর্যন্ত খেয়ে ফেলা হয়েছে। একদম। গত পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি কোন এক তৃণমূল কংগ্রেস নেতা তিনি কোন পঞ্চায়েতের আসনে দাঁড়িয়েছেন, তিনি হেরে যাওয়ার ভয় গোটা 6 ব্যালট পেপার কেড়ে করে নিয়ে খেয়ে নিলেন। আমরা তারপরে ভোট পরবর্তী সময় নদীর ধারে খালে বিলে ব্যালট বাক্স খুঁজে পেয়েছি, সেখানে জয়ী প্রার্থীকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। ব্যালট বাক্স লুট হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে সেখানে নির্বাচন গণনা স্থগিত করে দেওয়া। সেসব হয়নি। রাজ্যের সরকার চেয়েছিল বলে নির্বাচনে অশান্তি হয়েছে, সে বাম আমলে হলেও হয়েছে, তৃণমূল আমলে তো হয়েইছে। এবার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এবারও কোনো জায়গায় সেই পুরনো প্র্যাকটিস করবার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। দমকলে যখন অশান্তি হয় সেই সময় গ্রামের মানুষের প্রতিরোধে আটকে যায়। পরের দিন ভোটের দিন যখন তারা আসে, তারা প্রার্থীকে ওখান থেকে, তৃণমূল প্রার্থীকে ওখান থেকে তাড়িয়ে দেয়। পুলিশকে বলে, যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল আগের দিন পুলিশ পেরেছিল, কেন্দ্রীয় বাহিনী। গ্রামের মানুষ মিছিল করে গিয়ে ভোট দিয়েছে। যে মানুষ ভোট দেওয়ার জন্য এতটা উদগ্র হয়েছিলেন, এতদিন ভোট দিতে পারেননি, এবার ভোট দিতে পারছেন, সে মানুষ তার ফলাফল কি করবে সেটা কিন্তু বোঝা খুব দুষ্কর। সে কোথায় ভোট দেবেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ এটা ঠিক, নির্বাচন কমিশন এবার এতটাই স্ট্রিক্ট ভূমিকা নিয়েছিল যে কারণে 10-এ হয়তো 8 বা 7 আমরা দিতেই পারি অন্তত ভোটের দিনের জন্য, কিন্তু এসআইআর কর্মকাণ্ডের জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায়, সাংবাদিকদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ওকে, এসআইআর এর জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে, কিন্তু এই মুহূর্তে চন্দনবাবু, এই যে নির্বাচন, যেবার প্রথম দফার নির্বাচন মোটামুটি একটা সন্ত্রাস মুক্ত, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি একটা সন্ত্রাস মুক্ত নির্বাচন বাংলা দেখাতে পারলো। তো এটা আপনার কি মনে হয়? যেটা বলছেন যে নির্বাচন কমিশনের ক্রেডিট, হ্যাঁ, এটা আপনি পজিটিভ দিক থেকে বলা যাবে না। আমি আইনের লোক হিসাবে আপনাকে বলবো, এটা হচ্ছে এটা শান্তিপূর্ণ হতে পেরেছে তার কারণ মানুষ বিচক্ষণ, নির্বাচন কমিশন নয়।
মানুষ জানে আমার ভোটটা আমাকে দিতে হবে, তাই তারা কোনো ঝামেলা সমস্যা তৈরি হতে দেয়নি। না, মানুষ কি তাহলে 2 যেমন বছর আমি আগে আপনাকে বিচক্ষণ বলছি, ছিলেন না? মানুষ 2 বছর আগে 24-এর ভোটও না তো সন্ত্রাস হয়েছে। ছিলেন না, এতটা কনসাস ছিলেন না। আজকে এসআইআর তাদেরকে এতটা কনসাস বানিয়ে দিয়েছে। 1 কোটি মানুষের নাম বাতিল তাদের এই ভয়টা ধরিয়ে দিয়েছে এবং তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে তোমার অধিকারটা তোমাকেই রক্ষা করতে হবে। এই কারণেই এই যে ত্রিদীপদা বললেন না বলা যাচ্ছে না কোন দিকে ভোট দেবে, খুব ঠিক। বিজেপিও লাফাচ্ছে আমি জিতে গেছি, টিএমসিও লাফাচ্ছে আমি জিতে গেছি, আসলে যে শিখে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। এবং শুধু তাই না, আপনাকে আমি বলছি আমি ভোট দিতে পেরেছি কালকে এবং আপনি জেনে রাখবেন যে এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে। এরপরেও আমরা কিন্তু মুখ বুঝেই ভোটটা দিয়েছি যে আমার ভোট আমাকে দিতে হবে, না হলে ডিস্টার্ব করে দেবে। কোথাও কোথাও যেমন দেখা গেছে সুইচ টিপে দেওয়ার পরে আমার বুথে আমার ভোটে হয়েছে, সুইচ টিপে দিয়ে সাউন্ড আসেনি, চুপচাপ দাঁড়িয়ে আছি, প্রায় মিনিট খানেক দাঁড়াবার পরে সাউন্ডটা এলো। তার মানে কি মেশিনে গন্ডগোল আছে। মেশিন কখন কোথায় কি করছে কোনো ঠিক নেই। এই প্রবলেম কিন্তু আমি অনেকের কাছ থেকে শুনেছি কালকেই। মেদিনীপুর জেলা শুধু নয়, আমি এই ডোমকলের কথা বললে শুনেছি, বড়র কথা শুনেছি। আপনাদের এখানেই আমি কালকে সন্ধ্যেবেলায় বলেছিলাম যে ক্যান্ডিডেট নিজেরটায় প্রেস করলেন, দেখা গেল বিজেপিরটা উঠে পড়েছে, বিজেপির ভিভিপ্যাট বেরিয়ে এসছে। তো এই জিনিসগুলো হয়েছে। এইগুলো যখন ইলেকশন কমিশন করতে থাকে তখন বোঝা যায় যে বিষয়টা সমস্যার আছেই। ভয় দেখানোটা উদ্দেশ্য ছিল, ভয়ের ফল কি হবে সেটা তো আর ইলেকশন কমিশনের হাতে নেই। যেই কারণে মানে অন্যান্য জায়গায় ভয়ের যা রেজাল্ট হয়, যা এক্সপ্রেশন হয় ভয় দেখানোর পরে, ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে কিন্তু সেই এক্সপ্রেশন হবে না। কারণ এখানকার মানে শিক্ষিতের হার অনেক বেশি এবং মানুষ অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। যে প্রথাগত শিক্ষাও খুব কম নিয়েছে সেই মানুষটাও রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন অন্যান্য রাজ্যের তুলনায়। এই জিনিসটা আমাদের রাজ্যে আছে। চন্দ্রবাবু, আপনি বলছেন যে ভয় দেখানো হয়েছে বা ইলেকশন কমিশন থেকে ভয় দেখানো হয়েছে যাতে ভোটটা দেওয়া হয়, এবং এক একটা ভোটের যে গুরুত্ব, যেটা বরাবরই আমাদের মতো গণতান্ত্রিক দেশে বারবার বলা হয়, সেটা করা হয়েছে এবং এসআইআর এর ফলে হোক বা সেই ভয় দেখানোর ফলে হোক মানুষ বুথমুখী হয়েছে। ওকে, এবার আরেকটা, তার জন্যই মানে এই প্রায় 93% ভোট এবার ভোট দান হয়েছে, পার্সেন্টেজ এত হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে, এই যে সবচেয়ে বেশি ভোট পড়েছে, আপনার কাছে যাব প্রথমে বিষয়টা নিয়ে। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বীরভূম জেলায়। এখন দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার 2 সীমান্তবর্তী জেলায় ভোটের সবচেয়ে বেশি। এই জেলাগুলিতে ভোটের এই বিশাল পার্সেন্টেজ কি কোনো বিশেষ ধর্মীয় বা জাতিগত মেরুকরণের ইঙ্গিত? মানে রাজবংশী বা মতুয়া ভোট কি কোনো নির্দিষ্ট দিকে একাট্টা হয়েছে বলে কি এই বিপুল উপস্থিতি? দেখুন, দক্ষিণ দিনাজপুর কোচবিহারে ভালো ভোট পড়েছে, আলিপুরদুয়ারেও পড়েছে, 2 দিনাজপুরেও পড়েছে। কিন্তু প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে এই উত্তরবঙ্গ জুড়ে এসআইআর এর ফলাফলটাও কিন্তু খুব মারাত্মক। খুব সচেতন ভাবে এর আগের দিনে আমরা বলছিলাম, আলোচনা করছিলাম যে এখানে উত্তরবঙ্গে ধরে ধরে এমন কিছু আসন আছে যে আসনগুলোকে আমি বলে দিতে পারি, কিংবা মালদা মুর্শিদাবাদে এমন কিছু আসন আছে যে আসনগুলো বলে দেওয়া যায় যে সেখানে কার্যত জয়ের ব্যবধান গতবার নির্বাচনে যা ছিল প্রায় সেই রকম একটা জয়ের ব্যবধানে নাম বাতিল করা হয়েছে। এবার এই প্রশ্নগুলো তো মারাত্মক না? এই যে এত জয়ের ব্যবধানের সমানুপাতিক নাম বাতিল হওয়া, এর পেছনে যে প্রবণতা কাজ করে সেটা হচ্ছে ব্যাকডোর পলিটিক্স। সামনের দরজা দিয়ে ঢুকতে পারছি না বলে পিছনের দরজা ব্যবহার করছে, এবং কে করছে সেই ইঙ্গিত স্পষ্ট। তো সেই কারণে একটা ভয়ের ব্যাপার ছিল। 2 নম্বর যে বিষয়টা ছিল
যে হ্যাঁ এই সরকারের, রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের গত 15 বছরের একটা ক্ষোভ জমা হয়েছে, তার অ্যান্টি ইনকামবেন্সি ফলাফল এই সরকারকে কিছুটা হলেও ভুগতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে, বিজেপি এখানে কিন্তু শক্তিশালী সংগঠন গড়ে তুলেছে বলে বিজেপির দাবি ছিল। গত নির্বাচনেও আমরা যে ছবিটা দেখেছিলাম সেটা হচ্ছে শুধু কোচবিহার জেলার মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, এখানে জয়ের যে ব্যবধান ছিল, এই বিধানসভাগুলোতে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল এবং হেরেছিল নাটাবাড়িতে। বাকি কোচবিহারের 4টেতে জিতেছিল। আচ্ছা, কিন্তু বদলে যেতে পারে, উল্টে যেতে পারে। এমনও হতে পারে কোচবিহারে 3টে হয়ে যেতে পারে। এবার সেই 3টে কারা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কারণ মানুষ যখন ভোট দিতে পারে, এবং লক্ষ্য করে দেখবেন গত পঞ্চায়েত নির্বাচনেও এই কোচবিহারের সবচেয়ে খারাপ ফল হয়েছিল, সবচেয়ে খারাপ চেহারা আমরা দেখেছিলাম, 2 দিনাজপুরে খারাপ চেহারা দেখেছিলাম, মানুষ ভোট দিতে পারেননি। এবার যারা ভোট দিতে পারলে তারা কোন পক্ষে ভোট দেবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে এবার উঠছে। যে যাই দাবি করুক না কেন, কেউ বলছে 152, 125, কেউ বলছেন 152, 130, এই ভরসা থেকে লাভ নেই। কারণ ভেতরে ভেতরে কি অঙ্ক হচ্ছে সে অঙ্ক বাংলার যে মেহনতি মানুষ, গরিব মানুষ, তারা ছাড়া আর কেউ জানে না, কোন রাজনৈতিক দল জানেন না। ওকে, অঞ্জনদার কাছে যাবো। অঞ্জনদা, এই যে কুচবিহার এবং দক্ষিণ দিনাজপুর তো বটে, উত্তরবঙ্গের কথা, এই বীরভূমে অতীতে অনেক সময় ভোট লুট বা রিগিং এর অভিযোগ উঠত। এবার যে রেকর্ড ভোটদান কি প্রমাণ করে যে মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিয়েছে, নাকি পর্দার আড়ালে কোনো নিঃশব্দ ভোট ম্যানেজমেন্ট কাজ করেছে বলে আপনি মনে করেন? দেখুন, অবশ্যই বলতে হবে অনুব্রত মন্ডল একটা বড় ফ্যাক্টর। যে অনুব্রত মন্ডল ভোটের গুড় বাতাসা, তারপরে আপনার নকুল দানা, ঢাকের বাজনা করতেন, তিনি কিন্তু নির্বাচন কমিশনের চাপে পড়ে ঘরে বন্দী ছিলেন, তাকে দেখা যায়নি। এই দেখার কারণে কাজল শেখ কিন্তু অন্য কেন্দ্রে ব্যস্ত ছিলেন। এই জন্যই কিন্তু বীরভূমে কিন্তু ভোটটা সুন্দরভাবে হয়েছে। এবার আমরা জানি যে কোনো সরকারে যদি বেশি পরিমাণ ভোট পড়ে সরকারের বিপক্ষে যায়, এক্ষেত্রে একটা হওয়ার সম্ভাবনা অবশ্যই উজ্জ্বল। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আইপ্যাক বড় ফ্যাক্টর, আইপ্যাকের দুয়ারে কিন্তু এখন তালা। আইপ্যাক চেষ্টা করেছিল, দেখুন আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিছু গাড়ি দেখতে পেয়েছি, গাড়ির মধ্যে রয়েছে ব্যালট বাক্স, অর্থাৎ ইভিএম মেশিন। তাহলে কি এই ইভিএম মেশিন গুলো একদিকে ফেল, প্রথম দিকে ভোট মানুষ দিতে পেরেছে, এদিকে কিন্তু ফেল হয়ে গেছে, যার জন্য দ্বিতীয় হাতিয়ার ছিল কিছু ইভিএম মেশিন ভেতরে ঢুকিয়ে দেওয়া। সেক্ষেত্রে অনেকটা বিধানসভায় 20 থেকে 30টা আইপ্যাকের কর্মচারীরা তারা কিন্তু এই ইভিএম মেশিন ঢোকানোর চেষ্টা করেছে বা করবে। কতটা সফল হয়েছে বা সফল হবে সেটা পরের ব্যাপার। যদি আইপ্যাক গুটিয়ে না যেত, অর্থাৎ বন্ধ না হতো, তাহলে এই সিআরপিএফ এর পোশাক পরে কিন্তু আইপিএফ লোকেরা কিন্তু 100% সফল হতো। যেহেতু আইপ্যাকের এই জায়গায় তালা পড়ে গেছে, সেই ক্ষেত্রে কর্মীরা কিন্তু বিফলে গিয়েছে, যার জন্য এতগুলো গাড়ি ইভিএম গাড়ি ধরা পড়েছে। এখন সামনের যে নির্বাচন আছে, এই কারণে দেখুন বিরোধীরা বলছে আমরা পাবো 110, সরকার বলছে আমরা পাবো 125, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুব্রত, আপনি যেহেতু বীরভূমের কথা বলছেন, যে অনুব্রত সেখানকার বাচ্চা, সে গতকাল পর্যন্ত সকাল পর্যন্ত বলেছিল যে আমরা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস
125 থেকে 130টা আসন পাবো। আজকে কিন্তু তার সুর নরম হয়ে গিয়েছে। তিনি বলছেন এইরকম ভোট কিন্তু তিনি বাবার জন্মে দেখেননি। আসলে তিনি ভোট করাতেন, দেখবেন কি করে এত মানুষ ভোট দেবে কি করে? এইখানে বলছেন ওনার প্রেডিকশন কি ঠিক হবে? উনি তো বলেছেন এখন 15টা আসনও পাবে না তৃণমূল। 14 থেকে 15 পেতে পারে এখন তৃণমূল। সেই প্রেডিকশন কি তাহলে ঠিক হবে? বাস্তবে কিন্তু এই দিকেই কিন্তু গড়াচ্ছে। মানে এই দিকেই যদি গড়ায় তাহলে কিন্তু আপনাকে এর আগেও বলেছিলাম, পরবর্তীকালে যে জায়গায় ভোট বাকি রয়েছে, যে নির্বাচন কমিশন যদি শক্ত হাতে দমন করতে পারে এবং গণনা কেন্দ্রের পরে গণনার কেন্দ্রে আইপ্যাক কে নিশ্চিহ্ন করতে পারে, অবশ্যই সরকারের পরিবর্তন। ওকে, আমরা আইপ্যাক এর সঙ্গে কি হয় সেটা পরে বুঝবো আসলে, কিন্তু অনুব্রত মণ্ডলের এই প্রেডিকশন 130 থেকে যদি তৃণমূল কংগ্রেসের 15তে চলে আসে তাহলে তো হিসেব টোটালটাই পাল্টে যাবে। চন্দনবাবু, এই যে দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার থেকে প্রচুর মানুষ কাজের সূত্রে বাইরে থাকে, নির্বাচন কমিশন কি এবার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে মানে বিশেষ সফল হয়েছে? কারণ 95% ভোট মানে ঘরে থাকা এবং বাইরে থাকা, প্রায় সবাই ভোট দিয়েছেন, যা এক প্রকার মানে অবিশ্বাস্য পাটিগণিত। এই জায়গাটাতে কি মনে হয়, বিশেষ করে এই জেলাগুলোতে? এটাই তো বলছিলাম যে এই যে আমি এটাকে, আপনি যেটা অ্যাসেন্ডিং বলতে চাইছেন, আমি ওটাকে ডিসেন্ডিং বলছি। আচ্ছা, পেছনে ভয়টা ধরানো গেছে যে আপনাদের ভোট চলে যেতে পারে, আপনারা আর ভারতীয় নাগরিক থাকবেন না, আপনাকে ডিপোর্ট করে দেওয়া হতে পারে। এই ভয় থেকেই মানুষ দৌড়ে দৌড়ে এসেছে, এটা একটা ব্যাপার। আর যে রেজাল্টের কথা বলছেন না, এই রেজাল্ট নিয়ে একটা কথা আপনাদের মাধ্যমেই আমি সবাইকে বলে দিই, এই বিষয়টা জেনে রাখবেন। মানে এটা একেবারে মানে যেমন একাডেমিক তেমনি প্র্যাকটিক্যালও বটে। আরএসএস এর দুটো উইং, একটা তৃণমূল আর একটা বিজেপি। এখন আরএসএস ডিসাইড করবে যে কে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে, তার উপরেই রেজাল্টটা ডিপেন্ড করবে। মানে জ্ঞানেশ কুমার তেমনি করবে, মানে জ্ঞানেশ কুমার তো অ্যাকচুয়ালি আরএসএস এর রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ওনার বসাটাও তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ ইত্যাদি সবাই তো আপনারা জানেন। এখন বিষয় হচ্ছে যেটা, যে উনি সেটাই করবেন যেটা মোহন ভাগবত বলবেন, এবং সেই ক্ষেত্রে কনসিডারেশনটা এটাই আসবে যে তৃণমূল থাকলে বেশি সুবিধা না বিজেপি এলে বেশি সুবিধা, তার উপরে ভোটিং মেশিনের রেজাল্টটা বেরিয়ে আসবে। কিন্তু একটা ন্যারেটিভ তো এটাও শোনা যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের এতদিন লিয়াজোটা, চন্দনবাবু একটা ন্যারেটিভ তো এটাও শোনা যাচ্ছে যে এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে বামপন্থী ভোটগুলো ফ্যাক্টর হতে পারে, মানে বামপন্থীরা কিংমেকার হতে পারে বলেও শোনা যাচ্ছে ভোট কাটাকাটির এই হিসেবে। ঠিক ঠিক, সেটা হতে পারে। তার কারণটা হচ্ছে, যদি মানে সেটা হচ্ছে আমরা বলছি পুরোটাই ভোট মানে মেশিন গুলো সব ঠিকঠাক আছে এই সব ভেবে, এইগুলোকে ধরে নিয়ে। আর আমি বলছি মেশিনারির কথা, যে মেশিনারি বাইরে থেকে আপাত সমস্ত কিছুকে শান্ত দেখাচ্ছে কিন্তু ভেতরে কাজ করে চলেছে, সেই মেশিনারির কথা আমি বলছি। এই জায়গাটাকে খেয়াল রাখবেন যে এখন বিজেপি বলছে মমতা দিদি একা কেন খাবে, আমরাও খাবো। আমরা কেন খাবো না? আমরা এই জায়গায় চলে এসেছি। পোলারাইজেশনটা পশ্চিমবঙ্গে যেটা একেবারে ছিল না, বাম আমলে একেবারে তৈরি হতে পারেনি, সেই পোলারাইজেশন 15 বছর ধরে দিদিমণি ভালো করে তৈরি করে দিয়েছেন, ওনার কাজ শেষ। এবার খাওয়ার যে কাজটা, উনি যা খাওয়ার খেয়ে নিয়েছেন, এবার আমরা খাই। এই জায়গা থেকেই বিজেপি এতটাও উঠে এসেছে, তা না হলে ওনারা লিয়াজও রেখে চলছিলেন। হ্যাঁ, যেমন মোদি বাবু বলে ফেলেছিলেন না মুখ ফসকে, যে বাঙ্গাল কে লোগों के दोनों हाथ में दोनों लाड्डू। হ্যাঁ, তারপরেই মমতা ব্যানার্জি গিয়ে আসামে দেখা করে এসেছিলেন, দুর্গাপুরে গিয়ে দেখা করে এসেছিলেন, এবং তারপরেই দেখা গেল দুজনকে গালাগালি করছে, একজন বলছে ও দিদি আরেকজন বলছে দড়ি বেঁধে নিয়ে যাব। ওকে চন্দ্রবাবু, আমি আসবো আপনার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেষ প্রশ্ন তিতিরদার কাছে যাব। তিতিরদা, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল ভোটদানকে গণতন্ত্রের জয় বলে অভিহিত করছেন, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করছেন যে
এই ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় পক্ষে এই বিশাল ভোটদানকে নিজেদের পক্ষে বলে দাবি করছেন, সবাই প্রায় ম্যাজিক ফিগারের কাছাকাছি চলে যাচ্ছেন। এখন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন যে এই আত্মবিশ্বাসী বয়ান কি সত্যি কোনো মানে অভ্যন্তরীণ সমীক্ষার উপর ভিত্তি করে, নাকি এটা দ্বিতীয় দফার আগে ভোটারদের প্রভাবিত করার একটা সুপরিকল্পিত কৌশল? একদম দ্বিতীয় যে ইঙ্গিতটা আপনি দিলেন সেটা। তার কারণ হচ্ছে যুদ্ধে মাঝখানে কোন সেনাপতি বলবে না যে আমরা যুদ্ধটা হেরে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, তৃণমূলের সুপ্রিমো হিসেবে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এর পরে যে অঞ্চলটায় ঢোকা হবে সেটা আসলে তৃণমূল কংগ্রেসের ডেন বলে পরিচিত। উত্তর 24 পরগনা, ভাইপোর খাস তালুক দক্ষিণ 24 পরগনা, অরূপের খাস তালুক হাওড়া, হুগলি, এই যে অঞ্চলটায় ঢোকা হবে এখানে তৃণমূলের সবচেয়ে বেশি আসন আছে। এই যে তৃণমূল কংগ্রেস যে আসনগুলো জেতে তার মধ্যে 25 থেকে 30% মুসলিম ভোটাধিকার আছে। এই আসন রাজ্যে হচ্ছে 112টা। এই 112টার মধ্যে 106টা আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। তো তাহলে তার হাতে বাকি থাকে কটা? 48 পর্যন্ত পৌঁছতে। সুতরাং গোটা রাজ্য থেকে বাকিটুকু উঠে আসবে। এই অঞ্চলের যে ভোট, সেই ভোটটাকে তাকে সুনিশ্চিত করতে হবে। সেই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, তৃণমূল সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন আমরা অর্ধেক জিতে গেছি, আর তো এই দ্বিতীয় দফায় যখন হবে তখন আমরা জয় সেলিব্রেশন করবো, ঠিক একই কথা বলছেন অমিত শাহ, যার উপর দায়িত্ব পড়েছে যে পশ্চিমবঙ্গকে এবার বিজেপি খাস তালুকে পরিণত করবার। তিনিও একই কথা বলছেন যে এই অঞ্চলে এবার আমাদের এলাকায় ভোট হয়ে গেছে, এই অঞ্চল থেকে এবার খাবলা মেরে বাকি যা দরকার সেটুকু আমরা তুলে নিতে পারবো। এটা হচ্ছে কর্মী বাহিনীকে সচল করবার জন্য যে প্রবণতা, সেই প্রবণতার প্রকাশ পাচ্ছে। কিন্তু আসলে এখানে যে ঘটনাটা ঘটে যাচ্ছে একেবারে খুব সাবধানী বইতে, বিজেপি একটা অঙ্ক বুঝতে পারছে যে 220টা আসনে লড়াই করে 148 পেতে গেলে তাকে যে স্ট্রাইক রেটে জিততে হবে সেই স্ট্রাইক রেট হচ্ছে 68.18%। এটা তো আর আইপিএল নয় যে ওই হারে ব্যাট চালাবে। তো ওই মুসলিম ভোটার বাদ দিয়ে পশ্চিমবঙ্গ জিতে নেবে এতটা সহজ জায়গায় বিজেপি নেই। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে আমার। এই একই প্রশ্নটা জাস্ট 1 মিনিট সময় আছে, অঞ্জন বাবুর কাছে একটু ছুঁয়ে যাবো। অঞ্জনদা, এই যে নেতাদের এই বিপুল আত্মবিশ্বাস কি নিচুতলার কর্মীদের ওপর প্রভাব ফেলার জন্যই বলা, নাকি মানে এর পেছনে আদৌ কোনো ভিত্তি আছে, এই যে 130 বা 110-15 আসন পাওয়ার ভিত্তিটা? দেখুন, যদি কোনো নেতা বলে যে আমি আসন কম পাবো তাহলে সেই দলের মনোবল ভেঙে দেবে। দুই দলের পক্ষই কিন্তু কর্মীদেরকে চাঙ্গা করাই একটা কৌশল। অনুব্রত মণ্ডল কি ভেঙে দিলেন তাহলে মনোবল? অবশ্যই মনোবল ভেঙে দিবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। না, সম্ভবত অনুব্রত নিজের জেলার কথা বলেছে। অবশ্যই অনুব্রত মণ্ডল নিজেই স্বীকার করে নিয়েছে এবং কর্মীদের কিন্তু আরো মনোবল ভেঙে গেছে। না, 130টা তো নিজের জেলায় পেত না, 130টা তো গোটা রাজ্যের কথাই বলছিল প্রথম দফায়। প্রথমে গোটা রাজ্যই বলেছিল, তারপরে সম্ভবত তার নিজের জেলায় বলেছে, জেলায় সব আসন জিতবো বলেছিল, তো সেটা না হয়ে আসন সংখ্যা কমে যাবে এরকম হয়তো। সেটা কি বলেছিল সেটা আমরা পরে হয়তো বুঝতে পারবো। অনুব্রত মণ্ডলে অঞ্জন শেষ করুন। 154টার মধ্যে 125 থেকে 30টা পাবো, কিন্তু এই যে মানুষ ভোট দিয়েছে এখন দেখছি 14 থেকে 15টাও পাবো না। এইটা বলে 114 থেকে 115টা, শুধু 14 থেকে 15, সেটা আমার কাছে রেকর্ডটা আছে। এখন আর ওনার আক্ষেপ, যেহেতু কাজল শেখের সাথে গন্ডগোল রয়েছে, এইখান থেকে পাল্টে যেতে পারে। ওকে,
অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আছে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। চন্দনবাবু ধন্যবাদ আপনাকে, ত্রিদীপ দা, অঞ্জন দা, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা অবশ্যই আরো আলোচনায় বসবো 29 তারিখ ভোটের আগে, আবারও আমরা আলোচনা করব এবং সেই আসনগুলোর দিকে নজর রাখবো যেখানে 29 তারিখ ভোট হবে। আজকের জন্য ধন্যবাদ তিনজনকে আপনাদের। দর্শক বন্ধুরা, 2026-এর এই বঙ্গের এই বিধানসভা নির্বাচন আর 5টা সাধারণ নির্বাচনের মতো নয় কিন্তু। এই রেকর্ড ভোটদান যেমন পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক সচেতনতাকে বিশ্বের দরবারে তুলে ধরেছে, তেমনি এর পেছনে কাজ করছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার এক তীব্র মনস্তাত্ত্বিক আতঙ্ক। অঙ্ক যাই হোক না কেন, চূড়ান্ত রায় এখন ইভিএম বন্দী। প্রথম দফার এই অতি সক্রিয়তা কি দ্বিতীয় দফায় আরো বড় কোনো ঝড়ের পূর্বাভাস, নাকি শান্তির আবহে এক নিঃশব্দে বিপ্লব ঘটতে চলেছে? তার উত্তর জন্য আমরা অবশ্যই অপেক্ষা করতে হবে আমাদের, আর 4 মে অবধি আমাদের অপেক্ষা করতে হবে বাংলার নির্বাচনের। তাই সব খবরে আমরা চোখ রেখেছি, আর আপনারা সব নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।